রাজা বিক্রমাদিত্য ৪ নম্বরবার আবার বেতালকে কাঁধে নিয়ে সাধুর আশ্রমের দিকে রওনা দিলেন। রাস্তায় বেতাল আরেকটি গল্প আরম্ভ করল। বর্ধমান রাজ্যে রূপসেন নামক এক রাজা শাসন করতেন। তার এক বাহাদুর ও বফাদার সেনাপতি ছিল, নাম ছিল রাজেশ্বর। রাজা রূপসেন সকল কাজে রাজেশ্বরের পরামর্শ নিতেন। রাজেশ্বরও রাজাকে ভালো পরামর্শ দিতেন। এর জন্য রাজ্য খুব ভালোভাবে পরিচালনা করত। রাজ্যের প্রজারাও সুখী ছিল। রাজার দরবারে পণ্ডিতদের সংখ্যা অনেক বেড়ে যায়। একদিন রাজার কাছে বীরবল নামক এক ব্যক্তি আসে। সে তার জন্য একটি কাজ চায়। সে বলল সে সমস্ত ধরনের অস্ত্রশস্ত্র চালাতে জানে। সে রাজার সামনে তার প্রতিভা দেখালো। রাজেশ্বর এতে প্রভাবিত হয়। সে বীরবলের সঙ্গে করে রাজমহলে যায়। রাজেশ্বর বীরবলের বিষয়ে রাজাকে বলে। রাজা বীরবলকে বললেন, তোমার প্রতিদিনের মজুরি কত? বীরবল বলল সে প্রতিদিন ১০০টি সোনার মুদ্রা নেবে। এটা শুনে রাজা রূপসেন অবাক হলেন। রাজা বীরবলকে কাজে নিযুক্ত করলেন। পরের দিন থেকে বীরবল কাজে আসে। সে সারা রাত রাজাকে পাহারা দেয়। সে রাজার খাওয়া দাওয়া ও ঘুমানোর সময়ও রাজার উপর নজর রাখত। নিজের কাজ শেষ হলে সে ১০০টি স্বর্ণমুদ্রা নিয়ে চলে যেত। একদিন রাজা গুপ্তচরদের বললেন, তোমরা বীরবলের পিছা করে এটি জানার চেষ্টা করো যে সে প্রতিদিন ১০০টি সোনার মুদ্রা দিয়ে কি করে। রাজা ভাবলেন বীরবলের এটি চাহিদার কারণে কিছু হয়তো কারণ থাকতে পারে। বীরবল দেখতে লোভী প্রকৃতির ছিল না, কিন্তু এরকম কাজ সাধারণত লোভী মানুষরাই করে। যদি সে এত পয়সা পায় তবে সে এই পয়সা দিয়ে কিছু না কিছু একটা করে। অনেকদিন পর্যন্ত রাজার মনে এই প্রশ্ন ছিল। এক সপ্তাহ পরে গুপ্তচর এসে বলল, মহারাজ, আমি বীরবলের পিছে গিয়েছিলাম এবং দেখলাম এই ১০০টি স্বর্ণমুদ্রার মধ্যে ২৫টি স্বর্ণমুদ্রা সে গরিবকে দান করে, ক্ষুধার্ত ভিখারীদের দান করে। এরপর ২৫টি স্বর্ণমুদ্রা মন্দিরে দান করে। এরপর ২৫টি স্বর্ণমুদ্রা ব্রাহ্মণকে দান করে। বাকি ২৫টি মুদ্রার মধ্যে ১০টি মুদ্রা বৃদ্ধ ও 10টি মুদ্রা অনাথদের দান করে এবং নিজের পরিবারের জন্য মাত্র 5টি স্বর্ণমুদ্রা নিয়ে যায়। এই কথা শুনে রাজা রূপসেনের অনেক ভালো লাগলো। একথা শুনে রাজা ভাবলেন, বীরবল একজন ভালো মনের মানুষ, দানবীর ও পরোপকারী। আমি আমার জীবনে এমন মানুষ কখনো দেখিনি যে সমাজ ও দেশের কল্যাণের জন্য এমন কাজ করতে পারে। যদি অন্য কোনো মানুষ হতো তবে তার উপার্জন করা সকল ধন নিজের কাজে ব্যবহার করত। এক রাতে রাজমহলের সামনের শ্মশান থেকে কান্নার শব্দ আসে। রাজা বীরবলকে বললেন কে কান্না করছে দেখার জন্য। যখন বীরবল দেখতে যায় তখন রাজা তার পিছনে পিছনে চুপি চুপি যান। বীরবল শ্মশানে যায় এবং দেখে এক মহিলা কাঁদছে। বীরবল এই মহিলার কাঁদার কারণ জানতে চায়। তখন ওই মহিলা বললেন, আমি ওই রাজ্যের ভাগ্যলক্ষ্মী। শনিদেব আমাকে আমার স্থান থেকে সরাচ্ছেন। তিনি রাজা এবং রাজ্যকে নষ্ট করতে চান। এই জন্য আমি কাঁদছি। এই শুনে বীরবল দুঃখী হলেন। তখন বীরবল বলল, কোনোভাবে কি আমরা রাজা এবং রাজ্যকে বাঁচাতে পারবো না? তখন ভাগ্যলক্ষ্মী বললেন, যদি কেউ রাজ্যের কল্যাণের জন্য মা কালীর মন্দিরে নিজের পুত্রকে বলি দেয় তবেই এই রাজ্য রক্ষা হবে। এই কথা বলে মহিলা অদৃশ্য হয়ে গেলেন। বীরবল প্রথমে একটু চিন্তা করে তারপর সে ঘরের দিকে যায় এবং বীরবল ভাবল সে যে কোনোভাবে রাজা এবং রাজ্যের রক্ষা করবে। এতে তার প্রিয় পুত্রের বলি দিতেও রাজি। কিন্তু বীরবল এটা জানতো না যে রাজা তার পিছা করছেন। রাজা তার সকল কথা শুনে ফেলেন। বীরবল তার ঘরে গিয়ে তার স্ত্রীকে সকল কথা খুলে বলে। তারপর সে তার সন্তানদের ডেকে সকল কথা বলল। এইসব কথা শুনে তার পুত্র নিজে থেকেই মা কালীর বলি হতে রাজি হয়ে যায়। এটা দেখে রাজা অবাক যে তার সেবক রাজা এবং রাজ্যের রক্ষার জন্য তার পরিবারের সবাইকে নিয়ে মা কালীর মন্দিরে যাচ্ছে, যাতে সে তার পুত্রের বলি দিয়ে রাজ্য এবং রাজার রক্ষা করতে পারে। এই উদ্দেশ্যে সে সপরিবারে মা কালীর মন্দিরের দিকে যাচ্ছে। সমস্ত পরিবার মা কালীর মন্দিরে উপস্থিত হলো। বীরবল নিজের পুত্রের বলি দিতে প্রস্তুত ছিল। বীরবল প্রথমে হাত জোড় করে দেবীর সামনে প্রণাম করে রাজা এবং রাজ্যের রক্ষার জন্য প্রার্থনা করে। এরপর তার পুত্রের বলি দেয়। যখন বোন তার ভাইয়ের মৃতদেহ দেখে তখন সেও ভাবল তার প্রাণ সে মা কালীকে দেবে। এরপর সে তরোয়াল দিয়ে তার নিজের মাথা কেটে ফেলে। বীরবলের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেল এবং তার মৃত্যু হলো। বীরবল ভাবল সে তার পরিবার ছেড়ে কিভাবে বাঁচবে, তাই সেও তার প্রাণ ত্যাগ করলো। এইভাবে এক সম্পূর্ণ পরিবার রাজা এবং রাজ্যের রক্ষার্থে নিজের বলিদান দেয়।
এটা দেখে রাজা রূপসেন ভয় পান। সেও ভাবলো এখন তার বেঁচে থাকার অধিকার নেই। যখন রাজা নিজের গলা কাটতে চেষ্টা করেন তখন দেবী প্রকট হন এবং তাকে এমন করতে বাধা দেন। দেবী তাকে বর চাইতে বলেন। রাজা বললেন বীরবল ও তার পরিবার যেন জীবিত হয়ে যায়। দেবী তাদেরকে জীবিত করলেন। বীরবল এবং তার পরিবার এটা দেখে অবাক হয় যে তারা কিভাবে জীবিত হলো। তখন রাজা সামনে আসেন এবং বীরবলকে বললেন তিনি সবকিছু দেখেছেন এবং শুনেছেন। সবাই মিলে দেবীকে প্রণাম করলো এবং তাদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য দেবীর গুণগান করলো। রাজা তার অর্ধেক রাজ্য বীরবলকে দান করলেন। বেতাল গল্প শেষ করলো এবং রাজাকে প্রশ্ন করলো, রাজা বিক্রম বলো এখানে কার বলিদান সব থেকে বড়? রাজা বিক্রমাদিত্য বললেন, রাজা রূপসেনের বলিদান সব থেকে মহান ছিল, কারণ এটি নিঃস্বার্থ ছিল। বীরবলের পরিবার কর্তব্য এবং প্রেমের জন্য বলিদান দিয়েছিল। রাজা তার সেবকের বলিদানের জন্য নিজের বলিদান দিতে যাচ্ছিলেন, তাই রাজার বলিদান মহান। এই উত্তরে বেতাল প্রসন্ন হলো এবং মনে মনে রাজার প্রশংসা করলো এবং বেতাল বলল, একদম ঠিক উত্তর দিয়েছ রাজা, কিন্তু তুমি বললে তাই আমি চললাম। রাজা আবার বেতালের পিছনে পিছনে গিয়ে তাকে ধরে আবার পিঠে করে আনতে লাগলেন। 5 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।